নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম আবার ভৌতিক রহস্য চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত। আমরা আগে যে গল্পটা বলেছিলাম, গল্পটি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত মরীচিকা পর্ব 1, মানে প্রথম পর্ব ছিল। এবার আমি মরীচিকা গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্বটা তোমাদের শোনাবো। আর যারা যারা এখনও প্রথম পর্বটা শোনোনি, একবার শুনে নাও। আচ্ছা, তাহলে সরাসরি আমরা গল্পেই প্রবেশ করছি। গল্পটি প্রথম যে গল্পটি কি ছিল, যে একটু পরে জলযোগের ডাক পড়েছিল। তা তখন বাড়ি থেকে ডাক পড়লো জলযোগে, কই আসো সবাই। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আচ্ছা, এরপর থেকে ইহাও কেবলমাত্র ভাবী পাত্রের জন্য নহে, মানে এই জলযোগের ডাকটা শুধু ভাবী পাত্রের জন্য নয়, মানে যে ছেলেটি শহর থেকে মেয়েটিকে দেখতে এসেছে, গ্রামের মেয়েটিকে, শুধু তার জন্য নয়, গ্রাম সহস্য সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য। ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখিয়া একটু নিরাশ হইল। 4-5খানি খড়ের বড় বড় ঘর, সামনের উঠানে বড় বড় গোটাকত গোলা, দক্ষিণে একটা পুকুর, একটি বাতাবি লেবুর গাছ ও গোটাকত নারিকেল গাছ। পাত্রীর দিদিমা বাড়ির কর্ত্রী, তিনি গ্রামশুদ্ধ সকলকে আদর করিয়া বসাইলেন, জলযোগের ব্যবস্থা করিলেন। ক্রমে বেলা চড়িয়া গেল, মধ্যাহ্ন ভোজন মিটিতে 2টা বাজিল। ছেলেটি একটু অবাক হইল ইহাদের ভোজনের পরিমাণ দেখিয়া। একটা 15 বছরের বালক যাহা খাইল তাহা তার নিজের 3 বেলার খোরাক। বেলা যখন 5টা, তখন কৈলাস ভট্টাচার্য আসিয়া বলিলেন, বাবাজি ওঠো। বাবাজি বলি, মেয়েটিকে দেখো। তোমাদের সঙ্গে তো সম্পর্ক বাঁধল, মেয়ে দেখে পছন্দ হবে না? তবে এ তো শহর বাজার নয়, একটু একটু যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বই কি। এসো বাবাজি। আবার চাটুর্য বাড়ির চণ্ডীমণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে। গতিক দেখিয়া মনে হয় অধ্যকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেক কাল ঘটে নাই। অন্তত আগন্তুক ছেলেটির তাই মনে হইল। নতুবা গৃহস্থ বাড়িতে মেয়ে দেখানোর রূপ সামান্য ব্যাপারে গ্রামশুদ্ধ লোকের এত উৎসাহ। মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল। বেশ স্বাস্থ্যবতী, রং খুব ফর্সা না হইলেও মানানসই, মুখশ্রী সুন্দর, বড় বড় চোখ। কেবল ইহাদের চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল। পাতা কাঁটা খোপা শহর হইতে কোনকালে উঠিয়া গিয়াছে, আর ইহারা সেটাকে এখনও ফ্যাশন বিবেচনা করে। তাছাড়া অত গহনা কেন গায়ে? গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে। দিদিমা সজল চোখে বলিলেন, ওকে নাও গিয়ে দাদা ভাই, ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই, এ আমি বড় গলা করে বলতে পারি। ওরা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। মেয়ে তখন 3 মাসের, সেই থেকে আমার কাছে মানুষ। আচ্ছা বন্ধুরা, এখানে তোমাদের বলছে দিদিমা বলছে যে ওরা আমাকে ছেড়ে চলে গেল। ওরা মানে কারা বোঝাতে চাইছে বলো তো? মানে বলতে চাইছে দিদিমার যে মেয়ে ছিল, মানে দিদিমার নাতনির যে মা আর কি, যে মেয়ে, সে মেয়ে মারা গেছে, দিদিমার স্বামীও মারা গেছে, মানে ওরা মারা গেছে। আর দিদিমার মেয়ে যখন মারা যায়, দিদিমার নাতনিকে দিদিমার হাতে তুলে দিয়েছে, তুলে দিয়ে গেছিল। সেই থেকেই দিদিমা তার নাতনিকে একাই মানুষ করেছে।
তাই জন্য এখানে বলছি যে ওরা আমাকে ছেড়ে চলে গেছে। আর যখন দিদিমার মেয়ে মারা যায় তখন দিদিমার নাতনির বয়স ছিল 3 মাস। 3 মাসের বাচ্চাটিকে রেখে তার মা মারা যায়, মানে দিদিমার মেয়ে মারা যায়। সেই থেকে দিদিমাই মানুষ করছে, সেই থেকে আমার কাছে মানুষ। আমারও তো ও ছাড়া আর কেউ নেই। ওর বাবা খোঁজ নেয় না, মানে দিদিমার যে জামাই সে খোঁজ নেয় না আর, সেটাই বলছে। সে আবার বিয়ে করেছে, ছেলেপুলেও হয়েছে, সে এদিক মারায় না। তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্ত হই, তারপর যা রইল সবই তোমাদের। কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না। আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি। কৈলাস ভট্টাচার্য বলিলেন, এ গাঁয়ে কখনো কেউ চাকরি করেছে বউ ঠাকুরু? আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন, তারা তো ছিলেন গাঁয়ের মালিক, মাথার মণি। আমাদের কর্তারা কি আমরা কখনো গাঁয়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি? রামু, এই যে দেখছো বাবাজি, উত্তরের মাঠ এসব লাখরাজ, একেবারে সেই রতনপুরের নীলকুঠি পর্যন্ত। তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই, একা বউ ঠাকুরুন আছে। মেয়ে মানুষ, তাই চাষবাস হয় না। নইলে 60-70 বিঘে খাসে অমন ধানের জমি, দুটো বড় বড় পুকুর রয়েছে, চাষ করলে ভাবনা কিসে? এই দেখছো বটে খড়ের ঘর, এ গায়ে সকলেই এদের প্রজা। ছেলেটির নাম সুরেন। বন্ধুরা, এখানে ছেলেটি মানে দিদিমার নাতনিকে শহর থেকে যে ছেলেটি দেখতে এসেছে, সেই ছেলেটির নাম হচ্ছে সুরেন। আহারাদির পরে সে বাড়ির চারিধারে ঘুরিয়া দেখিল। কলকাতায় থাকিবার আজকাল বড় কষ্ট। পড়াশোনা শেষ করিয়া চাকুরি বাজারও সুবিধা নহে। যদি এখানে বিবাহ করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায়, এ পল্লীগ্রামের শান্তি নির্জনতার মধ্যে শহরে উগ্র জীবন সংগ্রাম হইতে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটিবে। এখন সুরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা, এ জমিটা পড়ে আছে কেন ভট্টাচার্য মশাই? ওই যে তোমাদের বললাম বাবাজি, এদের বাড়িতে চাষ করবার মানুষ কই? বুড়ি একা তো সব দিকে দেখতে পারে না। তোমার সঙ্গে যদি বিধাতা যোগাযোগ ঘটিয়ে দেন, তবে তুমি এসে সব নিজের হাতে নাও। তোমায় তাহলে কি কি কারুর চাকরি করতে হবে? পায়ের ওপর পা দিয়ে চাটুর্যদের 7 পুরুষ এই ভিটেতে দুধ ঘি খেয়ে কাটিয়ে গিয়েছে, তোমারও কাটবে। সুরেন নিজের মেসের কথা ভাবিতেছিল। মেস মানে কী বলো তো বন্ধুরা? মেস মানে শহরে যখন বাইরে থেকে কেউ পড়তে আসে বা লেখাপড়া করতে আসে, হ্যাঁ, অনেক দূরে বাড়ি, সেখান থেকে তো শহরে আসা সম্ভব নয়, তাই শহরে এসে ওই ঘর ভাড়া নিয়ে থেকে পড়াশোনা করার জন্য মানে আর কি থাকে, ওখানে পড়াশোনা করার জন্য ওখানে থাকে, ওখানে থেকে পড়াশোনা কমপ্লিট করে তারপরে তারা বাড়ি যায়। সেটাকে মেস বলা হয়, মানে সব স্টুডেন্ট থাকে। জানালাহীন ছোট ঘরটা কথা ভাবিল, হাওয়া কোনকালে খেলে না, গরম অর্ধেক দিন, রাতে ঘুম হয় না। এতটুকু এক টুকরো মাছ, বিস্বাদ ডাল, ততোধিক বিস্বাদ তরকারি, একদল লোক খাইয়া উঠিয়া গেলে তাহাদের উচ্ছিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার ওপর আর একদল লোক খাইতে বসিয়া যায়। দেয়ালের গায়ে আরশোলা চলাচল করে। সব কথা ভাবিয়া দেখিল, এখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন, নিজের লোকজন, নিজের হুকুম মতো সকলকে খাটানো। সে দরিদ্র ঘরের ছেলে, এসব তো তাহার কাছে স্বর্গের মতোই নাগালের বাইরের জিনিস। মন্দ কি? আইন পাশ করিয়া কি হইবে? এই তো বেশ। মহা উৎসাহে সে ভট্টাচার্য মশাইকে বিষয় আশয় সংক্রান্ত আরও প্রশ্ন করিতে লাগিল। কলমের বাগানগুলো কোন দিকে?
প্রত্যেকটাতে কতগুলি করিয়া গাছ? পুকুরগুলা কি মাছ ছাড়িবার উপযুক্ত আছে? বেলা খুব পড়িয়া আসিয়াছিল। নিকটের বিলের ধার হইতে চড়িয়া গরুর দল কর্দমাক্ত গায়ে বাড়ি ফিরিতেছে। সান্ধ্য হওয়ার তালগাছ বাবুই পাখির বাসা দুলিতেছে ও শুকনা তালপাতার খরমর শব্দ হইতেছে। সুরেন একা একটু বেড়াইবার জন্য দক্ষিণের মাঠের রাস্তাটা ধরিল। কৈলাস ভট্টাচার্য এবার সঙ্গে আসেন এটা সে চায় না, কিন্তু ভট্টাচার্য মশাই খোশ গল্পের শ্রোতাকে অত সহজে ছাড়িয়ে দিতে রাজি নয়। তিনিও সঙ্গে চলিলেন। শুধু রত্নপুরের খড়ের মাঠটার সালিয়ানা 300 টাকা আয় ছিল বাবাজি। বাড়ুজ্যে গিন্নি তো বোঝেন না, ওকে ঠকিয়ে সেটা 12 ভূতে খাচ্ছে। তুমি দেখে শুনে খাস আদায় করবে, শিখিয়ে দিলাম তোমায়। সন্ধ্যার পরে আবার অনেকে চণ্ডীমণ্ডপে জড়ো হইল। সুরেন এবার যেন এখানকার এই সকল আনন্দ স্রোতে নিজেও ভাসিয়ে গেলেন। সাতকড়ি বেহালা 2-3 বার ফরমাইশ করিয়া শুনিল, তার ছেলের কীর্তনের তারিফ করিল। সাতকড়ি বলিল, গাঁয়ের সব ছেলেরা আমায় ধরেছে, তোমায় বলতে সাহস করে না বাবাজি। এবার ওরা একটা শখের দল খুলছে, তোমায় কিছু চাঁদা দিতে হবে। তিনি আরও কি বলিতে যাইতেছিলেন, এমন সময় একটি লোক হাসি মুখে চণ্ডীমণ্ডপে উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার করিল। সাতকড়ি বলিলেন, এসো মাস্টার, বসো। স্কুল ছেড়ে দিয়ে এলে? সুরেন বাবাজি, এর সঙ্গে তোমার আলাপ নেই। ইনি পাশের গাঁয়ে স্কুল খুলেছে, খুব ভালো মাস্টার। নিভান্নিকে ইনি একবেলা ইংরেজি পড়ান। আচ্ছা, এখানে তোমাদের বলি, এখানে বলা হচ্ছে নিভান্নিকে ইনি একবেলা পড়ান, মাস্টারমশাই নিভান্নিকে পড়ান। এখানে নিভান্নি হচ্ছে সুরেন যে মেয়েটিকে দেখতে এসেছে, মানে দিদিমার যে নাতনি, সেই নাতনির নাম হচ্ছে নিভান্নি। হ্যাঁ, তা মাস্টারমশাই নিভান্নিকে পড়ান। আচ্ছা, নিভান্নিকে ইনি একবেলা ইংরেজি পড়ান। মাস্টার সুরেনের দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিল। তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না। এমন তেল মাখিয়াছে যে কানের পাশ গড়াইয়া পড়িতেছে, মুখ পানে লাল, বোকার মতো হাসিটা। হ্যাঁ, ইংরাজি অধ্যাপক বটে। ভাবি পত্নীর ইংরাজি শিক্ষাটা হইতেছে ভালোই। মাস্টার জুটিয়াছে যখন এমন। মাস্টার বসিয়া বসিয়া বক বক করিতেছিল। নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কে ছাড়ে? কি করিয়া নিভান্নিকে অক্ষর চিনাইল, কি করিয়া ABC লিখিতে শিখাইল, সেই সব বলিল। মাস্টারের কথা শুনিয়া সুরেনের মনে হইল ফার্স্ট বুকের ঘোড়ার গল্প তার ইংরেজি ভাষাজ্ঞান রূপ সৌধ্যের সর্বোচ্চ। অতএব ছাত্রীর বিদ্যা কিরূপ হইয়াছে তাহা সহজেই অনুমান করা যাইতে পারে। কিন্তু কি করিবে সে? এই দূর পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়েকেই জীবনসঙ্গিনী করিয়া লওয়া ছাড়া অগত্যর নয়। মেসের দেনা মিটাইতে না পারিলে আগামী মাসে ছাড়িতে হইবে। চারিধারে বন্ধুবান্ধব মহেল, দেনা কলকাতায় আর কতদিন টিকিয়া থাকা চলিবে? ভাগ্যে সে এই মেয়েটির বাপের এক বন্ধুর নিকট হইতে মেয়ের সন্ধান পাইয়াছে। তিনিও তাহার মেসেই থাকেন। তাহার চিঠি লইয়াই সে এখানে আসিয়াছে মেয়ে দেখিতে। পাল্টি ঘর, দেখিতে সুশ্রী, কলেজে পড়াশোনা করিতেছে, ইহাদেরও আপত্তি হইবার কথা নয়। কিন্তু একটা গোলমাল আছে। সে কথা এখনো পর্যন্ত সে কাহাকেও বলে না, কারণ কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই।
বন্ধুরা এখানে এবারে ভালো করে শুনুন। সে অতি দরিদ্র, তাহার নিজেদের ঘরবাড়ি পর্যন্ত নাই। তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করে, সেকালের ঘর জামাই। ইহাদের কথাবার্তায় সে বুঝিতেছে যে শিক্ষিত শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসায় থাকিবে, গাড়ি ঘোড়া চড়িবে, গহনাগাটি পরিবে। ইহা মেয়েদের দিদিমার একটা সাধ এবং সম্ভবত মেয়ের। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, একটা শহরের ছেলে যখন গ্রামে কোনো মেয়েকে বিয়ে করতে আসে বা দেখাশোনায় আসে আর কি, গ্রামের মেয়েটি একটা মনে আশা থাকে যে আমি শহরে বিয়ে করছি, তার মানে আমি গাড়ি ঘোড়া চড়বো, হ্যাঁ, ভালো গয়নাগাটি, ভালো পোশাক আশাক পরবো, ভালো পাকা ঘরে থাকবো, এরকমই তো সে চায়। তার বাড়ির লোকও চাইবে যে আমার মেয়েকে আমি শহরে বিয়ে দিই, আমার মেয়ে গাড়ি ঘোড়া চড়বে, ভালো ঘর বাড়িতে থাকবে, হ্যাঁ, গয়নাগাটি পরে ঘুরবে, সবাই চায়। কিন্তু সুরেন, মানে যে শহর থেকে এসেছে ছেলেটি, সুরেন, সে অতি দরিদ্র, মানে খুবই দরিদ্র। তার বাবা তার মামার বাড়িতে থাকে, ঘর জামাই থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তাহার দ্বারা কোনো সাধই যে পূর্ণ হইবার নয়। মানে সুরেন বুঝতে পারছে যে আমার দ্বারায় ওদের কোনো আশাই পূর্ণ করা সম্ভব না। সেই কথা খুলিয়া বলা হয় নাই। সে বন্ধুবান্ধবের নিকট হইতে কাপড় জামা চশমা ধার করিয়া আনিয়াছে। মানে সুরেন যে জামা কাপড়টা পরে এসেছে মেয়ে দেখতে, সেই জামা কাপড়টাও তার নয়, মানে জামা কাপড়টাও তার বন্ধুর থেকে নিয়ে এসেছে। মানে চশমা, জামা কাপড় সবই তার বন্ধু। হ্যাঁ, চশমা ধার করিয়া আনিয়াছে বলিয়া ও চেহারাটা সুশ্রী বলিয়া উহাদের পক্ষে ধরিয়া লওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে। মানে এতটাই দরিদ্র, তার ভালো জামা কাপড়ও নেই, সে বন্ধুর থেকে জামা কাপড় চেয়ে পরে এসেছে। এবারে ভালো জামা কাপড়, পরিষ্কার জামা কাপড় পরে এসেছে, দেখে মনে হচ্ছে বেশ একদম খুব বড় ঘরের ছেলে। ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপারটা বাহির করিতে পারিত না, কারণ তাহার মামারা সত্যই অবস্থাপন্ন। মানে সুরেনের মামার বাড়ি, তারা অবস্থাপন্ন, ভালো, মানে বেশ ধনী পরিবার। আর মেয়ের বাড়ির লোকও যদি যেত তাও ধরতে পারতো না, কেন তার মামার বাড়ি তো বড় লোক, সেখানেই তো তার বাবা মা থাকে। তাহার পিতামাতা ও ভাই বোনেরা সে বাড়িতে স্থান যে বাড়ির চাকর, ওই বাড়ির চাকর বাকরের চেয়েও নিচু, তাহা ইহারা বাহির হইতে বুঝিতে পারিবে কি? বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোক এরা। নানা দিক ভাবিয়া সে এখানে আসিয়াছিল। মেসের ভদ্রলোকটির মুখে সে সবই শুনিয়াছে। মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী। সত্য বটে, সে এখন নয়, বৃদ্ধার মৃত্যুর পরে যদিও, তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যাইবে। কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিবাহ করে, যদি সে কাহাকেও কিছু না ভাঙে, হয়তো ইহার কোনো অনুসন্ধান করিবে না, তার বিষয় হয়তো বিবাহ হইয়া যাইবে, কিন্তু সে কাজের পরিণাম ভালো না। ইহার পর স্ত্রী পর্যন্ত তাকে অশ্রদ্ধা করিবে। রাতে সুন্দর জ্যোৎস্না উঠিল। নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যবৃত্ত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করিয়াছে। সারা রাত সে ঘুমাইতে পারিল না। অত্যন্ত সহজেই এ বাড়ি, এই গ্রামের মাঠ বন তাহার আপনার হইতে পারে। কি করিবে সে? পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্য প্রস্তুত হইল। কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্টাচার্য তাহাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন।
সুরেনের আপত্তি তিনি শুনিলেন না। বললেন, বাবাজি, ভারী তো খাওয়াবো, দুটো মাছের ঝোল ভাত, তার জন্য কি তোমার ট্রেন ফেল করব আমি? সব সকালে সকাল হয়ে যাবে, গাড়ি ধরিয়ে দেবারে ভার আমার ওপর। তুমি এখন আপনার জন হতে চলেছ, দুটো না খাইয়ে কি ছাড়তে পারি? খাওয়ার আয়োজন সকাল সকালই হইল। দুধ, মাছ, দই সব চাটুর্যে বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছে। তাহাদেরই পুকুরের শেষ রাতে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল। চাটুর্যে গিন্নি উপস্থিত ছিলেন, কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। ছেলেটিকে সত্যি তাহার ভালো লাগিয়াছিল। দেখিতে সুশ্রী, বুদ্ধিমান, অমায়িক, লেখাপড়া জানা তো বটেই। নিভান্নির অদৃষ্টে এখন এমন বর জুটিলে তো তেমন কপাল কি সে করিয়াছে? গরুর গাড়িতে উঠিবার সময় তিনি পথে খাইবার জন্য গাড়িতে ডাব, পেঁপে ও আম তুলিয়া দিলেন। বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলিয়া দিতে যাইবে ঠিক হল। চাটুর্যগিন্নি সুরেনের হাত দুটি ধরিয়া বলিলেন, দাদা ভাই, এ কাজ যাতে বৈশাখ মাসের মধ্যে হয় তা তোমাকেই করতে হবে। নিভান্নিকে তোমায় নিতেই হবে। দেখে শুনে তো সবই গেলে, তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও, এসে মেয়ে আশীর্বাদ যেন করে যান। আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই। গিয়েই পত্তর দিও দাদা। সুরেন চলিয়া গেলে দিন কতক গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল এবং সাতকড়ি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে। কৈলাস ভট্টাচার্য তো সকলের কাছে তাহার শতমুখে প্রশংসা করিয়া বেড়াইলেন। একদিন করিয়া সপ্তাহখানেক কাটিয়া গেল। সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না। চাটুর্যগিন্নি অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন। ক্রমে দিন 12 কাটিল, কোনো খবর নাই। চাটুর্যগিন্নি সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচার্যকে দিয়া লিখাইয়া রেজিস্ট্রির পত্র দিলেন। আরও দিন কতক কাটিল, সে পত্রের কোনো জবাব আসিল না। চাটুর্যগিন্নি কৈলাস ভট্টাচার্যের কাছে আসিয়া কাঁদিয়া পড়িলেন। কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিন কতক আগে কাঁঠালের ব্যবসা করিয়াছি। বার তিনে কাঁঠালের চালান লইয়া কলকাতায় গিয়েছিল। সুতরাং তাহাকেই সুরেনের বাসার ঠিকানা দিয়া কলকাতা পাঠানো হইল। 3 দিন পরে রাম ফিরল। কলকাতার মেসের সেই বাবুটি একখানা পত্র দিয়াছে, সেখানে সে বাবার হাতে দিয়া চুপ করিয়া রহিল। কৈলাস পত্রখানা খুলিয়া পড়িলেন। সুরেন আর বাঁচিয়া নেই। এখান হইতে ফিরিয়া দিন কতক পরে সে নিজের অর্থাৎ মামার বাড়িতে যায় পিতার সঙ্গে সব কথা খুলিয়া বলিতে। সেখানে কলেরা হইয়া মারা গিয়েছে। সময় কাহারও জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না। পরের শ্রাবণেই নিভান্নির বিবাহের দিন স্থির হইয়া গেল। পাড়ার বড় চণ্ডীমণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা হইয়াছে। দুপুরের পর হইতে গ্রামের ছোট ছেলেমেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছে। গ্রাম শুধু সবারই আর চাটুর্যে বাড়ির নিমন্ত্রণ। শুধু ব্রাহ্মণ পাড়াটুকু যে তা নয়, শূদ্র ভদ্র সবারই। কৈলাস ভট্টাচার্য ব্যস্ত আছেন, কারণ চাটুর্যেদের পুকুরে সব ছোট মাছ। মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেয়া হইয়াছে। মাছ এখনও আসিয়া পৌঁছায় নাই। বৈকালে বরের দল আসিল। বরের বাড়ি এদিকেই, গোটা 2 স্টেশন পরেই। ইহাদের আনিতে বরের
পালকি বাদে খান ৫-৬ গরুর গাড়িও স্টেশনে গিয়াছিল। বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি, ২-১টি বালকেও আছে। মেয়েরা চণ্ডীমণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইছিল। মেটে হাঁড়ির ভিতর দৃষ্টি প্রদীপ লইয়া কৈলাস ভট্টাচার্যের স্ত্রী অপেক্ষা করিতেছিল। চাটুজ্যগিন্নি একটু পেছনে দাঁড়াইয়াছিলেন। বরকে পালকি পাকুড়তলায় নামাইল। বর পালকি হইতে বাহির হইল। বরকে এ পর্যন্ত এখানকার কেহ দেখে নাই। বরের জ্যাঠামশাই আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন। বয়স ৪০-এর কাছাকাছি হইবে। দোজপক্ষে বিবাহ করিতেছে এবং খুব ফর্সা না হইলেও কালো নয়, বেশ স্বাস্থ্য, মাথার সামনের দিক একটা ছোট টাক। চাটুজ্যগিন্নি অনেকক্ষণ হইতে এক দৃষ্টে পালকির দিকে চাহিয়াছিলেন। ঝিবৌরা উলু দিয়া কলরব করিয়া উঠিলে তাহার যেন চমক ভাঙিল। তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না, আসিতে পারে না, তবুও পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইল কেন, কে জানে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আর গল্পটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন গল্প নিয়ে আবার আসছি খুব শীঘ্রই। তাহলে আজকের মতো বিদায়।